আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে যুদ্ধ প্রস্তুতি নিতে বলেছেন। আপনারা সবাই নিশ্চয়ই ইতিমধ্যে এই জিনিসটা সম্পর্কে জেনে গেছেন। এখন যুদ্ধ প্রস্তুতি কার বিরুদ্ধে আমরা নিব, কার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব? আমাদের সীমান্তে কারোর সাথে খুব বেশি কি বিরোধ আছে? যুদ্ধ প্রস্তুতি তো আমাদের সবসময় যুদ্ধের মধ্যে পরিস্থিতির মধ্যে থাকতেই হয়। এখন সেনাবাহিনী বা আমাদের প্রতিরক্ষা বাহিনী যারা আছে তাদেরকে সবসময় যুদ্ধ প্রস্তুতির মধ্যে থাকতে হয়। সেনাপ্রধান সেই কথাটাই বলেছেন। সুশৃঙ্খল সেনাবাহিনী তারা সবসময় যুদ্ধ প্রস্তুতিতেই থাকে। এখন আমাদের প্রধান উপদেষ্টা স্পেশালি কেন যুদ্ধ প্রস্তুতির কথা বলেছেন? ওদিকে ভারত পাকিস্তান যে যুদ্ধ হচ্ছে সেখানে বাংলাদেশ যুদ্ধ প্রস্তুতি নেবে। বাংলাদেশ কার সাথে কি যুদ্ধ করবে? বাংলাদেশ তো বেসিক্যালি নিজে থেকে যুদ্ধ করবে না। বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাই এমন করে সাজানো যে বাংলাদেশ যুদ্ধটা আক্রমণকে প্রতিহত করবে। বাংলাদেশ কাউকে কখনো আক্রমণ করবে না। বাংলাদেশ কি করবে? আক্রমণ প্রতিহত করবে। এখন প্রধান উপদেষ্টার এই যে ছাতা ধরা, মানে কারো পক্ষ হয়ে ছাতা ধরার যে কথাবার্তা, যুদ্ধ প্রস্তুতি, কার সাথে কেন যুদ্ধ প্রস্তুতি নিতে হবে? বাংলাদেশ যুদ্ধটা প্রতিহত করবে। বাংলাদেশকে কেউ কে আক্রমণ করেছে? বরং তো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একে শত্রু, এ আমাদের বন্ধু, এ আমাদের বেশি বড় বন্ধু, এর সাথে এটা করা যাবে না, আমাদেরকে বিপদে পড়লে সেভেন সিস্টার্স বিপদে পড়ে যাবে, বাংলাদেশ অস্থিতিশীল হলে সেভেন সিস্টার্স অস্থিতিশীল হয়ে যাবে, সমুদ্রের অভিভাবক আমরা, এরকম নানা রকম আলোচনা তো তিনি হামেশা গত 9 মাসে দিয়েছেন। অথচ তাদের যে সম্পদ বিবরণী দেওয়ার কথা, সেই সম্পদ বিবরণী কিন্তু তিনি দিচ্ছেন না। সম্পদ বিবরণীতে তিনি 9 মাস কাটিয়ে দিলেন, সেখানে কিন্তু তার ব্যক্তিগত যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে কিন্তু তিনি কোনো রকমের অগ্রগতি সাধন করেননি। তিনি বাংলাদেশকে অগ্রগতির জন্য, প্রস্তুতির জন্য বলতেছেন। তিনি প্রস্তুত হচ্ছেন। কিসে প্রস্তুত হচ্ছেন? তিনি সম্পদ লুটপাটে নানাভাবে তিনি প্রস্তুত হচ্ছেন, নানা রকমের লাইসেন্স তিনি নিয়েছেন। এখন আমাদের কাছে যদি যুদ্ধ করতে হয়, যুদ্ধ করার কী কী অস্ত্র আমাদের কাছে আছে? বিমান বাহিনীর সক্ষমতা কী? নৌবাহিনীর সক্ষমতা কী? অথবা আমাদের স্থলবাহিনী যারা আছে তাদের সক্ষমতা কী? এখন সব দিক বিবেচনা করলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের করিডোর দেওয়া বা যুদ্ধ প্রস্তুতির কথা বা অনেক কিছু অনেকে অস্থিতিশীল করার মধ্য দিয়ে যে কথাবার্তাগুলো থেকে আমরা যে আলোচনাটা পাই সেটা হচ্ছে গিয়ে তিনি আসলে অসৎ উদ্দেশ্যে এই কাজগুলো করছেন। যেই উদ্দেশ্য বাংলাদেশের জন্য ভালো কিছু নয়, যে উদ্দেশ্যে মানবতার জন্য ভালো কিছু না। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি তসলিমা নাসরিন জাতিসংঘ নোবেল শান্তি কমিটিতে একটা চিঠি দিয়েছেন, বলেছেন যে আমাদের শান্তি পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অশান্তির কথা বলছেন, যুদ্ধের কথা বলছেন, সুতরাং তার শান্তি পুরস্কারটা কেড়ে নেওয়া উচিত। তিনি যুদ্ধের কথা বলছেন, তিনি শান্তির কথা বলছেন না, সুতরাং তার শান্তি পুরস্কার কেড়ে নেওয়া উচিত। এটা কি যুক্তিযুক্ত না? আমার তো মনে হয় এটা যুক্তিযুক্ত। যেখানে আলোচনার মধ্য দিয়ে সব কিছু সমাধান হওয়ার কথা, সেখানে তিনি যুদ্ধের কথা বলছেন। সুতরাং আমরা ধরেই নিতে পারি যে শান্তি পুরস্কার, তিনি যদিও কোথাও শান্তি প্রতিষ্ঠা করেননি, তিনি যেটা করেছেন সেটা হচ্ছে তিনি মহাজনী সুদি ব্যবসা করেছেন এবং সেটাকে ইউজ করে তিনি তার ক্রিডেন্সিয়াল যেটা সেটা অর্জন করেছেন। আপনারা কি ভিন্নমত পোষণ করেন? ভিন্নমত পোষণ করলে কোথায় কেন ভিন্নমত পোষণ করেন সেটা জানাবেন। আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আমরা এমন কিছু বলি না যাতে দেশের বা আপনাদের কারো কোনো ক্ষতি হয়। আমরা জাস্ট আলোচনা করি। আলোচনা, যে কোনো ব্যক্তি যে কোনো কিছু বলতে পারে, এটাই হচ্ছে বাক স্বাধীনতা। সরকার যেমন যে কোনো সময় টেলিভিশন স্টেশন বন্ধ করে দিতে পারে, পত্রিকা বন্ধ করে দিতে পারে, সরকারের প্রচণ্ড ক্ষমতা। সুতরাং সরকার হচ্ছে ফ্যাসিস্ট, সরকার হচ্ছে স্বৈরাচার। কিন্তু মানবাধিকার যেটাকে বলে সেটা হচ্ছে গিয়ে সব লোক কথা বলতে পারবে। এখন জনমত ঠিক করবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা। সরকার যে অহরহ প্রোপাগান্ডা দেয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন। যদি না জেনে থাকেন আমি বলছি, সেটা আপনারা এখন থেকে জানা উচিত।